আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে ৪ নম্বর অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এর সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব এই টপিকটা আলোচনা করব, যেটা তোমরা তোমাদের বইয়ের ১৩৫ থেকে ১৪৪ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে। আমি আলোচনার শেষে তোমাদের বইয়ের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমি দাগিয়ে দিব, আর যে হোমওয়ার্ক দেব সেই হোমওয়ার্ক কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে। তাহলে সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব, তাহলে আমরা কিছু সংশ্লেষিত যৌগ যেগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে সাবান ও ডিটারজেন্ট। সাবান ও ডিটারজেন্ট আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য বা আমাদের শরীরের ময়লামুক্ত করার জন্য আমরা সাবান ডিটারজেন্ট এগুলোকে ব্যবহার করে থাকি। এছাড়া কৃষিক্ষেত্রে আমরা সার ও কীটনাশক ব্যবহার করে থাকি, যেগুলো একটি সংশ্লেষিত যৌগ বলতে পারি। যদিও সার তোমার ন্যাচারালি বা প্রাকৃতিকভাবেও তৈরি করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লেষিত সারকেই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া রয়েছে প্রসাধনী দ্রব্য, প্রসাধনী বা সুগন্ধি দ্রব্য, সুগন্ধি দ্রব্য। আচ্ছা, ওষুধ হতে পারে সংশ্লেষিত ওষুধ। আমরা প্রাকৃতিক ওষুধের তুলনায় আমরা সংশ্লেষিত ওষুধই কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এছাড়া বাড়িতে বিভিন্ন রং করার জন্য আমরা বিভিন্ন রঞ্জক পদার্থ ব্যবহার করে থাকি, সেগুলোও কিন্তু সংশ্লেষিত। এছাড়া সিমেন্ট এবং কাঁচ, সিমেন্ট ও কাঁচ। দেখো, যে সমস্ত সংশ্লেষিত যৌগগুলো আমি এখানে লিখলাম সেগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, কিন্তু এইগুলো কিন্তু পরিবেশে কিন্তু ক্ষতি করে থাকে। যেমন ধরো সাবান ও ডিটারজেন্ট আমি প্রথম পড়ছি। সাবান কি? সাবান তোমরা জানো যে চর্বি বা উদ্ভিজ্জ তেল, চর্বি বা উদ্ভিজ্জ তেল হয়ে থাকে। উদ্ভিদ থেকে যে তেলটা পাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিজ্জ তেল, সেটা বাদামের তেলও হতে পারে। তার সাথে কৌষ্টিক ক্ষার, কৌষ্টিক ক্ষারে যদি বিক্রিয়া করা হয়, কৌষ্টিক ক্ষারে বিক্রিয়া করলে একটি যৌগ তৈরি হয়, গ্লিসারিন তৈরি হয় এবং আরেকটি যৌগ তৈরি হয়। এই যৌগটার নাম হচ্ছে সাবান। গ্লিসারিনের সাথে সাবান তৈরি হয়ে থাকে। তাহলে দেখো, তাহলে সাবান কিভাবে তৈরি হচ্ছে তোমরা বুঝতে পারলে যে চর্বি বা উদ্ভিজ্জ তেলের সাথে কৌষ্টিক ক্ষারের বিক্রিয়াতে, রাসায়নিক বিক্রিয়াতে সাবান তৈরি হয়ে থাকে। তবে সাবান দেখবে কিছু সাবানে দেখো তেলের ভাগটা বেশি থাকে, আবার কিছু সাবানে দেখবে ক্ষার ভাগটা বেশি থাকে। তো সাবানের আর ডিটারজেন্ট কিভাবে তৈরি করা হয়ে থাকে? ডিটারজেন্ট তৈরি করা হয়ে থাকে তোমার হচ্ছে পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস হতে পারে যেখানে অনেক লম্বা হাইড্রোকার্বনের চেন থাকে। পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস হতে পারে, অন্য উৎস হতে পারে যেখানে কি থাকে, একটা লম্বা হাইড্রোকার্বনের চেন থাকে, হাইড্রোকার্বন চেন থাকে, শৃঙ্খল থাকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট আর সাবানের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে তাদের যে উৎপাদন যেটা হচ্ছে, তাদের উৎস যেটা আমরা বলছি সেটাতেও পার্থক্য রয়েছে। দেখো, সাবানটা কি হচ্ছে উদ্ভিজ্জ তেলের সাথে কৌষ্টিক ক্ষারের মধ্যে বিক্রিয়াতে সাবান তৈরি হচ্ছে, আর ডিটারজেন্ট কিভাবে তৈরি হচ্ছে? পেট্রোলিয়াম থেকে বা অন্য কোনো উৎস রয়েছে যার মধ্যে লম্বা হাইড্রোকার্বন শৃঙ্খল থাকে, সেখান থেকে তৈরি হচ্ছে ডিটারজেন্ট। আর একটা ব্যবহারিক ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। তাহলে সাবান হচ্ছে কি হয়, যে কোনো জলে কিন্তু কার্যকর হয় না, কিন্তু তোমার হচ্ছে ডিটারজেন্ট কিন্তু যে কোনো জলে কিন্তু কার্যকর হয়ে থাকে। তাহলে এইটা একটা পার্থক্য। তাহলে সাবান আর ডিটারজেন্টের পার্থক্য তোমরা কিন্তু বাড়িতে করবে। সাবান ও ডিটারজেন্ট, ডিটারজেন্ট এর পার্থক্যটা। তাহলে সাবানের উৎস এটাও একটা পার্থক্য, এবং সাবানের ব্যবহার আমরা করতে পারি। সাবানকে সাধারণত শরীরের ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার হয়, ডিটারজেন্ট জামা কাপড় কাচার জন্য ব্যবহার হয়। তাহলে দেখো, তাহলে তোমরা এটা HW করবে, সাবান আর ডিটারজেন্টের পার্থক্য। পয়েন্ট কেমন দিবে দেখো, উৎস একটি পয়েন্ট হতে পারে, সেটাকে তোমরা ব্যাখ্যা করবে। এছাড়া কি হতে পারে, তার ব্যবহার হতে পারে, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হতে পারে। কার্যকারিতা হতে পারে, কার্যকারিতা। তাহলে
তোমরা যখন পার্থক্য লিখবে সাবান ও ডিটারজেন্টের পার্থক্য, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তখন কিন্তু এইগুলো বিষয় দিবে। তোমরা এখানে বিষয় লিখবে, বিষয় লেখার পরে এই সাইডে পার্থক্য লিখবে। তাহলে দেখো সাবানের উৎস কি হতে পারে? সাবানের উৎস হচ্ছে উদ্ভিজ্জ তেল আর কৌষ্টিক ক্ষারের বিক্রিয়া। ডিটারজেন্টের উৎস কি হতে পারে? পেট্রোল বা অন্য কোনো উৎস যেখানে হাইড্রোকার্বনের শৃঙ্খল থাকে। ব্যবহারের ক্ষেত্রে সাবান আমি বললাম শরীরের ময়লা পরিষ্কারের জন্য, ডিটারজেন্ট জামা কাপড় কাচার জন্য মেনলি ব্যবহার করা হয়। কার্যকারিতা, সাবান হচ্ছে যে কোনো জলে কাজ করতে পারে না, কিন্তু ডিটারজেন্ট সব জলে কাজ করতে পারে। তাহলে এইটা তোমরা কিন্তু বাড়িতে করবে, এইটা তোমাদের HW থাকলো। তো আমাদের এখানকার বিষয় হচ্ছে সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব। তাহলে দেখো আমরা 1 নম্বর সংশ্লেষিত যৌগ আমরা পেলাম সাবান ও ডিটারজেন্ট। তো এর পরিবেশের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেটা এবার আমরা দেখব। পরিবেশের কিভাবে ক্ষতি করে, পরিবেশের ক্ষতিকারক প্রভাব। ক্ষতিকারক প্রভাব দেখো, এই যে আমরা জামা কাপড় কাচার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করি বা আমাদের শরীরের নোংরা পরিষ্কারের জন্য যে সাবান ব্যবহার করি, সেগুলো কি হয়? সেগুলো জলে গিয়ে পড়ে এবং জলে কি হয়? জলে এই সমস্ত ডিটারজেন্টগুলোর যদি আধিক্য দেখা দেয়, তাহলে এই জলের মধ্যে যে শৈবাল থাকে, সেই শৈবালের বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয়ে থাকে। আমরা জানি জলে শৈবাল থাকে, শৈবালের বৃদ্ধি কেন তাড়াতাড়ি হচ্ছে না? ডিটারজেন্ট থেকে ওরা পুষ্টি সংগ্রহ করে নিচ্ছে। জলের মধ্যে যে ডিটারজেন্ট থাকে জলের মধ্যে, সেই ডিটারজেন্টকে কি করছে? ওরা পুষ্টি হিসাবে গ্রহণ করছে এবং এদের সংখ্যা কি হচ্ছে? দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে, সমুদ্রের জলের মধ্যে এই ঘটনা যখন হয় তখন আমরা তাকে বলি অ্যালগাল ব্লুম বলে থাকি। এর ফলে কি হয়? সমুদ্রের উপরে একটা আস্তরণ পড়ে যায়। আমরা জানি যে সমুদ্র কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে, সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড শোষিত হয় সমুদ্র পৃষ্ঠ দ্বারা। কিন্তু সমুদ্রের উপর যদি এই ধরনের শৈবালের একটা আস্তরণ পড়ে যায়, তাহলে সমুদ্র কিন্তু কার্বন ডাই অক্সাইডের শোষণের পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলবে। এর ফলে কি হবে? পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে পরিবেশে কি হবে? উষ্ণতা বেড়ে যাবে। তোমরা জানো কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে সমুদ্র কার্বন ডাই অক্সাইডের শোষণ করার পরিমাণটা কমিয়ে ফেললে কি হবে? পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে, এর ফলে পরিবেশের উষ্ণতা বেড়ে যাবে। এছাড়া কিছু ধরনের শৈবাল আছে, যেমন ডিনোফ্লাজেলেট। এই শৈবালগুলো কি হয়? বৃদ্ধিপ্রাপ্ত হলে এক ধরনের লাল রং জলের মধ্যে ছেড়ে দেয়, এর ফলে জলের রংটা লাল হয়ে যায় এবং জলের মধ্যে অক্সিজেনের দ্রবীভূত করার ক্ষমতাটাও অনেকটা কমিয়ে যায়। এর ফলে সমুদ্রের মধ্যে যে সমস্ত বা পুকুরের মধ্যে যে সমস্ত মাছগুলো থাকে, সেই মাছগুলোর কি হয়? জীবনহানি হতে পারে। কি নাম বললাম? এই শৈবালটার নাম হচ্ছে ডিনোফ্লাজেলেট। এটাও কিন্তু এক প্রকার শৈবাল। এই শৈবালটা কি করছে? দ্রুত বৃদ্ধি হওয়ার পর, পরিণত হওয়ার পরে লাল পিগমেন্ট এটা জলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এর ফলে জলের রং লাল হয়ে যাচ্ছে, জলে অক্সিজেনের দ্রাব্যতা কমে যাচ্ছে। এর ফলে যে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো ওই জলে থাকে তাদের কিন্তু জীবনহানি হচ্ছে। তাহলে এটা দেখো ডিটারজেন্ট আর সাবানের ক্ষতিকারক প্রভাব। তাহলে এইটা তোমরা লিখবে। তাহলে আমরা প্রত্যেকটা সংশ্লেষিত পদার্থ পড়বো, তাদের ব্যবহার পড়বো, তাদের প্রয়োজনীয়তা পড়বো এবং তার সাথে সাথে পরিবেশের ক্ষতিকারক প্রভাবটা আমরা আলোচনা করব। যেমন আমরা দেখলাম সাবান ও ডিটারজেন্ট আমাদের প্রয়োজন, কিন্তু সেটা কি করছে? পরিবেশেরও কিন্তু ক্ষতি করছে। তাহলে সাবান ডিটারজেন্ট হলো, আর যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্যটা। এরপরে যেটা আমাদের পড়তে হবে সার ও কীটনাশক। তোমরা জানো যে খাদ্য উৎপাদন করার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জমিতে সার প্রয়োগ করতে হয়। সার কিন্তু প্রাকৃতিকও হতে পারে, কিন্তু সব থেকে কম সময়ে বেশি সার তৈরি করা হয় সংশ্লেষিত পদ্ধতিতে। তাই জন্য তার দামটাও কিন্তু অনেকটা কম থাকার জন্য কৃষকেরা কৃত্রিম উপায়ে যে সার তৈরি হয় সেই সারটাকেই বেশি ব্যবহার করে থাকে। গোবর সার তৈরি করতে অনেকটা সময় লাগে, সেই জন্য কি হয়? কৃষকেরা যে সারটা ব্যবহার করে সেটা ম্যাক্সিমামই হচ্ছে সংশ্লেষিত হওয়ার জন্য এর দামটাও অনেকটা কম হয়ে থাকে। তো এগুলো প্রয়োজন, কিন্তু দেখো
কীটনাশকেরও প্রয়োজন, কারণ কীটনাশক হচ্ছে জমিতে যে ফসল হয় সেই ফসলে যে পোকাগুলো তাদের ফসলের ক্ষতি করে সেই পোকাগুলোকে মারতে, পতঙ্গগুলোকে মারতে সাহায্য করে কীটনাশক। কিন্তু এটা তো আমাদের প্রয়োজন, কিন্তু এটাও কিন্তু ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকর। কিভাবে পরিবেশকে ক্ষতি করে দেখো, এই যে জমিতে যে সার বা কীটনাশক দেওয়া হয় সেই সার বা কীটনাশক জলে ধুয়ে গিয়ে জলদূষণ ঘটিয়ে থাকে। তারপরে কি করে, যদি জমিতে অতিরিক্ত পরিমাণে সার দেওয়া হয়, সার দেওয়ার পরে জমির মাটির যে অম্লতা, সেই অম্লতা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে অম্লতা বৃদ্ধি হতে পারে, এর ফলে মাটি দূষণ হতে পারে, মৃত্তিকা দূষণ হতে পারে। সার আর কীটনাশকের থেকেও মৃত্তিকা দূষণ হয়। 3 নম্বর ক্ষতিকারক দিক হচ্ছে যে দেখো, কীটনাশক কি করে, কীটপতঙ্গকে মারতে সাহায্য করে, কিন্তু পরিবেশ বান্ধব এমন কিছু কীটপতঙ্গ আছে, যেমন হচ্ছে মৌমাছি, তারপরে হচ্ছে প্রজাপতি, এই ধরনেরগুলো আমাদের পরিবেশ বান্ধব মানে কি, এরা পরাগ মিলনে সাহায্য করে, বিভিন্ন ক্ষেত্রে এরা আমাদের উপকার করে থাকে। কীটনাশক অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করার ফলে এই ধরনের উপকারী যে পতঙ্গ আছে, সেই উপকারী পতঙ্গর কি হয়ে যাচ্ছে, উপকারী পতঙ্গর মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু পরিবেশের ক্ষতিকারক দিক আমি বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে 3 নম্বর, যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রসাধনী মানে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেটাও প্রসাধনী, লিপস্টিক এটাও প্রসাধনী, বিভিন্ন ধরনের টিপ এটাও প্রসাধনী। সুগন্ধি দ্রব্য সেন্ট, আমরা বিভিন্ন ধরনের সেন্ট ব্যবহার করে থাকি, সেগুলোও কিন্তু সংশ্লেষিত। আচ্ছা, এইগুলো ক্ষতি করে কিভাবে দেখো, চুলে যে রং করা হয়, চুলের রং কিন্তু অনেকের অ্যালার্জির সৃষ্টি করে। চুলের রং করা যে ডাই ব্যবহার করা হয়, এর ফলে কিন্তু অনেকের চুলকানি হতে পারে। তারপর স্প্রে, সুগন্ধি যে স্প্রে বললাম, সেই স্প্রের ব্যবহারের ফলে শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া এই যে প্রসাধনী সুগন্ধি দ্রব্য যে টিউবে থাকে বা যে পাত্রে থাকে, সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিয়ে আমরা কি করি, পরিবেশ দূষণ ঘটাই। তাহলে এই যে খোলসগুলো থাকে, যে মোড়কগুলো থাকে, সেই মোড়কগুলো কি করে, মাটির সাথে মিশে গিয়ে মাটি দূষণ করে থাকে। কারণ টুথপেস্টের যে টিউব ব্যবহার করা হয় সেটা কি হয়, সেটা অনেক অংশে প্লাস্টিকের তৈরি হয়, এবং আমরা জানি যে এই প্লাস্টিকের তৈরি পদার্থগুলো জৈব অভঙ্গুর হয়ে থাকে। যে জৈব অভঙ্গুর হওয়ার জন্য সহজে এটা মাটির সাথে মেশে না, মাটির সাথে না মেশার ফলে বা নষ্ট না হওয়ার ফলে কি হয়, এটা মৃত্তিকা দূষণ ঘটিয়ে থাকে। মৃত্তিকা দূষণ ঘটানোর মাধ্যমে এটা কি করে, আমাদের পরিবেশের ক্ষতি করে থাকে। এছাড়া আমরা আরেকটি সংশ্লেষিত যৌগ আমরা পড়ব, সেটা হচ্ছে ঔষধ। বেঁচে থাকার জন্য আমাদের ওষুধ দরকার হয়। প্রাচীন যুগে কি করা হতো না, আয়ুর্বেদিক গাছপালাকে ব্যবহার করা হতো রোগ নিরাময়ের জন্য, কিন্তু বর্তমানে সিনথেটিক বা সংশ্লেষিত ওষুধকেই ব্যবহার করা হয়। এই ওষুধ ব্যবহার করার ক্ষতিকারক দিক কোনটা, আমরা পরিবেশের ক্ষতিকারক দিকটা আলোচনা করছি। যেমন ধরো, একই ওষুধ যদি আমরা বারবার ব্যবহার করি, তাহলে কি হবে, রোগ যেটা থাকে, জীবাণু কিন্তু সেই রকমভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে। জীবাণু আরো শক্তিশালী হয়ে ওঠে। আমরা যদি ওষুধকে দীর্ঘদিন, ধরো একটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো কারো প্রেশারের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার যাদের আছে, তারা যখন কি হয়, একই ওষুধ বারবার করে খায়, তখন কিন্তু সেই ওষুধ তার উপর আর কাজ করে না, তখন তার উপর বেশি পাওয়ারের ওষুধ প্রয়োগ করতে হয়। অর্থাৎ এক ওষুধ বারবার করে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের কিন্তু রোগ প্রতিরোধক করার ক্ষমতা সেটাও কিন্তু কমে আসবে। জীবাণুগুলো তো শক্তিশালী হবে, এবং তার সাথে সাথে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। এছাড়া আমরা যেখানে সেখানে মোড়কগুলোকে ফেলে দিয়েছি, মোড়কগুলো যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে কি হচ্ছে, পরিবেশ দূষণ হয়ে থাকে। যেমনটি আমি বলেছিলাম প্রসাধনী এবং সুগন্ধি দ্রব্যের ক্ষেত্রে পরিবেশ দূষণ হয়, সেইভাবে মোড়ক ফেলে দেওয়ার ফলে, যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষণ হয়ে থাকে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রং। আমরা ঘরকে
রং করি, সেই রঙের মধ্যে বিভিন্ন ধরনের কী থাকে, বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন ধরনের এলিমেন্ট ওর মধ্যে কিন্তু মিশে থাকে। তারপরে আমরা যে খাবার গ্রহণ করে থাকি, যেমন ধরো তোমার হচ্ছে বিরিয়ানি, সেই বিরিয়ানির মধ্যে মেটানিল ইওলো থাকে, যেগুলো খাদ্যকে রং করার জন্য ব্যবহার হয়, যেগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, এছাড়া রঙের মধ্যে যে পিগমেন্ট থাকে, সেই পিগমেন্টে অনেক পদার্থ থাকে, যেমন হচ্ছে লেড থাকে, তারপরে পারদ থাকে, ক্যাডমিয়াম থাকে, যেগুলো কি হয় বিভিন্নভাবে আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে থাকে। যেমন তোমার হচ্ছে লেড যদি ব্যবহার করা হয়, খাওয়ার ইচ্ছাটা কমে যাবে। যদি আমাদের শরীরে লেড প্রবেশ করে, খাওয়ার ইচ্ছা কমে যাবে, বমি বমি ভাব হবে। পারদের প্রভাবে কি হবে, বৃক্ক, আমাদের যে কিডনি বলি, সেই বৃক্কের ক্ষতি হবে, বৃক্কের ক্ষতি হবে। ক্যাডমিয়াম যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে এগুলো কিভাবে প্রবেশ করে, রঙের মাধ্যমে। তো ক্যাডমিয়াম যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে কি হবে, হাড়ের জোরে ব্যথা হবে, হাড়ের জোরে ব্যথা হবে। তাহলে আমরা যে রঙগুলো ব্যবহার করি, সেই রঙের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যে পদার্থগুলো আমাদের শরীরের মধ্যে গেলে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। আচ্ছা, এছাড়া আমি বললাম যে অনেক খাদ্যের মধ্যে আমরা রং ব্যবহার করি, যেগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। রং কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে জলের গুলার রং হয়, আর একটা হচ্ছে তেলের গুলার রং হয়ে থাকে। সাধারণভাবে তোমরা দেখবে দেওয়ালে যখন রং করা হয়, ওটা জলের মধ্যে দ্রবীভূত করা হয়, অর্থাৎ জলের দ্রাব্য। কিন্তু তোমার ধরো লোহার ওপর যখন আমরা রং করি, সেটা হচ্ছে তেলের দ্রাব্য রং থাকে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সিমেন্ট। সিমেন্টও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর মাত্রায় ব্যবহার হয়। সিমেন্টে কি থাকে, সিমেন্টের উপাদান কি, আগে আমাদেরকে উপাদানটা দেখতে হবে, উপাদানটা কি আছে এর মধ্যে। সিমেন্টের মধ্যে জানো বিভিন্ন ধরনের অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড এর মধ্যে থাকে। এছাড়া সিলিকেট জাতীয় পদার্থ, সিলিকেট জাতীয় যৌগ এর মধ্যে কিন্তু মিশ্রিত অবস্থা থাকে। তাহলে সিমেন্ট হচ্ছে অনেকগুলো পদার্থের মিশ্রণ আমরা বলতে পারি, বিভিন্ন ধরনের উপাদান এর মধ্যে কিন্তু থেকে থাকে। তো এই যে আমি বললাম অক্সাইডগুলো যেগুলো বলছি, সেই অক্সাইডগুলো কি হয়, যখন সিমেন্টকে জলের মধ্যে মেশানো হয়, সিমেন্টকে যখন জলে মেশানো হয়ে থাকে, জলে মেশালে কি হয়, এই যে ক্যালসিয়াম অক্সাইড যেটা বললাম, ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দিবে। এবং এই যে সিলিকেট যৌগ বললাম, এরাও জলের সাথে মিশে গিয়ে একটা যৌগ তৈরি করবে। এবং এই যে বিক্রিয়াগুলো আমি লিখছি, এটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া, তাপ তৈরি করবে এবং তাপে সিমেন্ট ফেটে যেতে পারে। তাই জন্য তোমরা দেখে থাকবে বাড়ির ওপরে যখন হচ্ছে ছাদ ঢালাই করা হয়, ঢালাইয়ের পর জল দেওয়া হয়। জল কেন দেওয়া হয়, যাতে সিমেন্টটা ফাটল না দেখা দেয়, সিমেন্টের মধ্যে যাতে ফাটল না দেখা দেয়, তাই জন্য জল দেওয়া হয়। কেন ফাটল হতে পারে, কারণ দেখো এই যে বললাম যে সিমেন্টের একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং তাপ, এই তাপের প্রভাবে সিমেন্ট হচ্ছে ফেটে যেতে পারে। সিমেন্ট ফেটে গেলে কি হবে, তাহলে তো আমার কোনো কাজেই লাগবে না। তাই জন্য কি করা হয়, ঢালাইয়ের পর কি করা হয়, জল দেওয়া হয়। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। তো এর ক্ষতিকারক দিক কোনটা, আমি তো আজকে আলোচনা করছি সংশ্লেষিত যৌগ, তার ক্ষতিকারক প্রভাব। দেখো এর মধ্যে কি রয়েছে, সিলিকেট যৌগ রয়েছে, সিলিকেট যৌগ রয়েছে। এই সিলিকেট যৌগ এক ধরনের বালি জাতীয় পদার্থ, এগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ফুসফুসের মধ্যে গিয়ে সিলিকোসিস রোগ হতে পারে, সিলিকোসিস রোগ বা ফুসফুস ক্যান্সার তোমরা বলতে পারো, ফুসফুসে ক্যান্সার হতে পারে। তাই জন্য যারা দীর্ঘদিন সিমেন্ট কারখানা বা কাঁচ তৈরির কারখানাতে কাজ করে, তাদের কিন্তু এই রোগটা কিন্তু বহু অংশে দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাঁচ। যেহেতু আমি বললাম যে কাঁচেরও ক্ষতিকারক প্রভাব ওই সিমেন্টের মতোই, যে সিলিকোসিস রোগ হয়। কেন, কাঁচের মধ্যেও সিলিকন জাতীয় পদার্থ থাকে, সিলিকন জাতীয়
বা সিলিকা থাকে এর মধ্যে, যাকে আমরা বলি বালি। এছাড়া এর মধ্যে থাকে হচ্ছে চুনা পাথর। চুনা পাথরের তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে আমরা বলে থাকি চুনা পাথর। এছাড়া এর মধ্যে থাকে সোডা ভস্ম। সোডা ভস্ম, সোডা ভস্মটা কি? আমরা সোডিয়াম কার্বনেট পড়ব এর পরে। সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2CO3 এবং 10 অণুর জল। এটাকে বলা হয় কেলাস জল বলা হয়ে থাকে। এটা কেলাস জল। এটাকে যদি আমরা বাতাসে রেখে দিই, জলটা বাষ্পীত হয়ে চলে যাবে। জল বাষ্পীত হয়ে চলে গেলে 9 অণু জলটাই বাষ্পীত হয়ে চলে যায়, তখন এর মধ্যে কিন্তু 10 অণু জল, 10 অণু থেকে 9 অণু যদি চলে যায় তাহলে 1 অণু জলটা থাকবে এবং তখন সে গুঁড়ো হয়ে যাবে। এই গুঁড়োটাকেই আমরা বলে থাকি হচ্ছে কাপড় কাঁচা সোডা। এটাকেই আমরা বলে থাকি হচ্ছে কাপড় কাঁচা সোডা বলে থাকি। একে যদি আবার উত্তপ্ত করা হয় তাহলে এই জলটাও চলে যাবে এবং Na2CO3 পড়ে থাকবে। এটারই নাম হচ্ছে সোডা ভস্ম। তাহলে কাচের মধ্যে সিলিকা থাকে, চুনা পাথর থাকে এবং সোডা ভস্ম থাকে। এই সিলিকাটা থাকার জন্য, যেমন সিমেন্টের মধ্যেও ছিল বলে আমরা দেখেছি সিলিকোসিস রোগ হয়। তাই কাচের কারখানাতেও দীর্ঘদিন কাজ করলে কি হয়, এই সিলিকোসিস জাতীয় রোগ কিন্তু হতে পারে। কাচের কিন্তু বর্তমান সমাজে কাচের কিন্তু গুরুত্ব অপরিসীম। তোমরা শুনে থাকবে অপটিক্যাল ফাইবার কথাটা। এই অপটিক্যাল ফাইবার কিন্তু কাচ দিয়ে তৈরি হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার, 5G তোমরা দেখবে মোবাইলের মধ্যে 5G বলছে, সেই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু কাচ দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে বর্তমান যুগে কাচের কিন্তু গুরুত্ব অপরিসীম। তারপর তোমার হচ্ছে ফাইবার তৈরি করা হয়। দেখবে কাচের তন্তু ফাইবার তৈরি করা হয়ে থাকে। কাচের তন্তু মানে কাচের এক ধরনের সুতোর মতো তৈরি করা হয়, সেটাকে বলা হয়ে থাকে ফাইবার। তো কাচের তন্তুটাকে ফাইবার। বর্তমানে ফাইবারও কিন্তু তার হালকা ওজনের জন্য এবং কম দামের জন্য একে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কাচের মধ্যে কিন্তু কোনো রং থাকে না। এমনি কাচের মধ্যে কিন্তু কোনো রং থাকে না, রং ওর মধ্যে মেশাতে হয়। যেমন তোমার কাচের রং যদি হলুদ করতে হয় তাহলে সেখানে আয়রন অক্সাইডকে ব্যবহার করা হয়ে থাকে। আয়রনের অক্সাইডকে ব্যবহার করা হয়। তারপর কাচের রং যদি নীল করতে হয় তাহলে সেখানে কোবাল্ট অক্সাইডকে ব্যবহার করতে হয়। কোবাল্ট অক্সাইড। তাহলে হলুদ করার জন্য আয়রন অক্সাইড, নীল করার জন্য কোবাল্ট অক্সাইড এবং সবুজ করার জন্য ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়ে থাকে। আর ক্ষতিকারক দিক তো আমরা আগেই আলোচনা করলাম। আচ্ছা, এই যে সংশ্লেষিত যৌগ হয়, সংশ্লেষিত যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর, আর একটা হচ্ছে জৈব অভঙ্গুর, জৈব অভঙ্গুর। এর আগের ভিডিওতেও আমি জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর এই দুটো জিনিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। যেমন ধরো এই যে মানুষ সৃষ্ট যে পলিমার, এগুলো কিন্তু বেশিরভাগই জৈব অভঙ্গুর। এটা আমরা আগে পলিমার অংশে আমরা এটা বলেছিলাম। তাহলে মানুষ সৃষ্ট যে পলিমারগুলো হয়ে থাকে, মানুষ সৃষ্ট পলিমার যেমন তোমার হতে পারে পিভিসি, এইটাকে আমরা কি বলে থাকি, জৈব অভঙ্গুর। জৈব অভঙ্গুর কেন? কারণ এই দীর্ঘদিন নিজের অবিকৃত অবস্থায় থেকে যায়, মাটির সাথে মিশতে পারে না, তাই জন্য জৈব অভঙ্গুর। জৈব ভঙ্গুর কোনগুলো? জৈব ভঙ্গুর হচ্ছে যেগুলো মাটির সাথে মিশে যেতে পারে, সেটা হচ্ছে জৈব ভঙ্গুর। এখানে দেখো আমি সংশ্লেষিত যৌগ আমি পড়ছি, তাহলে এই ক্ষেত্রে উদাহরণ কি হবে, সিমেন্ট। তাহলে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর দুটোই হতে পারে সংশ্লেষিত যৌগের মধ্যে। তবে বেশিরভাগই ক্ষেত্রে আমরা দেখব বেশিরভাগই হচ্ছে সংশ্লেষিত যৌগের মধ্যে জৈব অভঙ্গুর হয়। তাহলে এবারে তোমরা বইটা খোলো, 135 নম্বর পেজ খোলো। দেখো কিভাবে সাবান তৈরি হয়
এখানে বলে দেওয়া আছে, এটা পড়বে। একটা বিক্রিয়ার মাধ্যমে দেখানো আছে ডিটারজেন্ট কি থেকে তৈরি করা হয়। ডিটারজেন্ট আসলে এক প্রকার মিশ্রণ। ক্ষতিকারক দিক এখানে বেশি বলা নেই, কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি, সেইভাবে তোমরা লিখবে প্রশ্নের উত্তর। তারপরে দেখো সাবান সমস্ত জলে কিন্তু সমানভাবে কাজ করতে পারে না, কিন্তু ডিটারজেন্ট সমস্ত জলে কিন্তু সমানভাবে কার্যকারী। এবারে 136 নম্বর পেজে চলে যাও, সেখানে দেখো সার ও কীটনাশক পাবে। তো কতগুলো সার এবং কীটনাশকের নাম তোমাদের মনে রাখতে হবে। যেমন এখানে দেখো ইউরিয়া আছে, এছাড়া ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট, এনপিকে এই ধরনের সার হতে পারে। এগুলো সবই হচ্ছে অজৈব সার, মানুষ তৈরি করেছে। আচ্ছা, এছাড়া কীটনাশকের মধ্যে মিথাইল প্যারাথিয়ন, অল্ডিন, কার্বারিল এগুলোর নাম কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এই যে ডিডিটি বললাম, কীটনাশক বলছি যে ডিডিটি, এখানে একটা লিখে নিচ্ছি ডিডিটি। এই ডিডিটি কিন্তু ক্ষতিকারক প্রভাব অপরিসীম। এটা প্রথম একজন মহিলা বিজ্ঞানী র্যাচেল কার্সন তার সাইলেন্ট স্প্রিং বইটাতে ডিডিটির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করেছিল, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং তার প্রভাবে কি হয়েছিল, অনেক দেশ কিন্তু ডিডিটিকে নিষিদ্ধ করেছে। এবারে চলে আসো 137 নম্বর পৃষ্ঠায়। দেখো দৈনন্দিন জীবনে আমরা কি কি সংশ্লেষিত যৌগকে আমরা প্রসাধনী হিসেবে ব্যবহার করি এবং কি কাজে লাগে সেটা পড়বে, এবং প্রসাধনীগুলো আমাদের কি কিভাবে ক্ষতি করে দেয় সেটা পড়বে। এবারে চলে এসো 138 নম্বর পেজ। বিভিন্ন ধরনের ওষুধ আমরা পাবো। কিছু ওষুধ জ্বরকে কমানোতে ব্যবহার হয়, কিছু আছে ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য, কিছু আছে অ্যাসিডকে নষ্ট করার জন্য, কিছু আছে ছিঁড়ে গেলে বা কেটে গেলে সেই জায়গাকে জীবাণু যাতে প্রবেশ না করতে পারে তার জন্য অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়, কোথাও ব্যথা লাগলে পেন কিলারকে ব্যবহার করা হয়, এবং তাদের কি কাজ এগুলো তোমরা পড়বে, এবং কিভাবে পরিবেশকে ক্ষতি করছে সেটাও একটু দেখে নিবে। একটা সময় কি হতো, মানুষ তার আশেপাশের গাছপালাকে কি করত, ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করত, কিন্তু এখন বেশিরভাগ মানুষই কি করছে, সংশ্লেষিত যৌগকে ব্যবহার করে থাকে। এবারে চলে আসো 139 নম্বর পেজ। রং দেখো, জলেগুলার রং হতে পারে, তেলেগুলার রং হতে পারে। রঙের দুটো অংশ, একটা হচ্ছে দ্রাবক অংশ, একটা হচ্ছে পিগমেন্ট অংশ। তোমরা নীল বিদ্রোহের কথা জানো, এখানে নীল বিদ্রোহ কথা বলা আছে। নীল বিদ্রোহ আসলে কি, যে নীল চাষ করতে হতো, কৃষকদেরকে নীল চাষ করতে হতো, নীল গাছের চাষ করতে হতো, সেই নীল গাছ থেকে নীল তৈরি করা হতো, সেটা কিন্তু প্রাকৃতিক ছিল। কিন্তু বর্তমানে নীলের জন্য কলকারখানাতেই রাসায়নিক উপায়ে তৈরি করা হয়, এটাই এখানে বলা আছে, এটা পড়ে নিবে। এবারে চলে আসো সিমেন্টের কথায়। সিমেন্ট এর মধ্যে কি কি উপাদান থাকে এটা পড়ে নিবে। সিমেন্টের ঢালাই করার পর কেন জল দেওয়া হয় ওটা পড়ে নেবে। 141 নম্বর পেজে আসো। কাচের বিভিন্ন রং করার জন্য কোন যৌগকে ব্যবহার করে, এটা শর্ট প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই আসে। অপটিক্যাল ফাইবারের কথা তোমাদের বললাম, এটা কাচ থেকেই তৈরি করা হয়ে থাকে। এবারে চলে আসো 142 নম্বর পেজে চলে আসো। দুই ধরনের হতে পারে সংশ্লেষিত পদার্থ, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর। আচ্ছা, এরপরে চলে আসো একবারে শেষ পৃষ্ঠায় 144 নম্বর পেজ। বিভিন্ন ধরনের পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে কি ক্ষতি হতে পারে সেটা এখানে বলা আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, 144 অবধি থাক। এরপর দিন অন্য একটি অংশ নিয়ে আলোচনা করব, দেখতে থাকো। ধন্যবাদ।